প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটস হেলসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমরা আজকে আলোচনা করব বিখ্যাত আমেরিকান রাইটার ন্যাথানিয়াল হথর্ন রচিত একটি শর্ট স্টোরি ইয়ং গুডম্যান ব্রাউন। ইয়ং গুডম্যান ব্রাউন এটি একটি ফেমাস শর্ট স্টোরি। এটি রচনা করেছিলেন বিখ্যাত আমেরিকান রাইটার ন্যাথানিয়াল হথর্ন। ন্যাথানিয়াল হথর্ন তিনি জন্মগ্রহণ করেছিলেন 1804 সালে আমেরিকার ম্যাসাচুসেটস এর সালেম ভিলেজে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 1864 সালে নিউ হ্যাম্পটনশায়ারে, অর্থাৎ তিনি 60 বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। ন্যাথানিয়াল হথর্ন তিনি ছিলেন মূলত একজন অ্যান্টি ট্রান্সেন্ডেন্টাল রাইটার। তিনি সাধারণত স্পিরিচুয়ালের অ্যাগেইনস্টে কথা বলতেন। তার লেখালেখি মূলত স্পিরিচুয়ালিটির অ্যাগেইনস্টে ছিল এবং হি ইজ ফেমাস ফর অ্যান্টি পিউরিটানিজম। অ্যান্টি পিউরিটানিজমের জন্য তিনি বেশ প্রসিদ্ধ ছিলেন। ইয়ং গুডম্যান ব্রাউন এই শর্ট স্টোরিটি প্রকাশিত হয়েছিল 1835 সালে। এই শর্ট স্টোরিটির টাইম সেটিং হচ্ছে 17th সেঞ্চুরি পিউরিটিয়ান টাইম অফ নিউ ইংল্যান্ড। নিউ ইংল্যান্ডের 17th সেঞ্চুরিয়ান পিউরিটিয়ান টাইম হচ্ছে এই ইয়ং গুডম্যান ব্রাউন শর্ট স্টোরিটির টাইম সেটিং এবং এটির প্লেস সেটিং হচ্ছে সালেম ভিলেজ ইন ম্যাসাচুসেটস অ্যান্ড অ্যান অ্যালিগোরিক্যাল ফরেস্ট। অর্থাৎ লেখক ন্যাথানিয়াল হথর্ন তিনি মূলত আমেরিকার ম্যাসাচুসেটস এর সালেম ভিলেজে তিনি বিলং করেছিলেন, আর ওই সালেম ভিলেজ হচ্ছে এই শর্ট স্টোরিটার প্লেস সেটিং। এবং অন্য আরেকটি প্লেস সেটিং আছে, সেটি হচ্ছে একটি অ্যালিগোরিক্যাল ফরেস্ট, যেটি আমরা প্লটের মধ্যে দেখতে পাবো। আর হ্যাঁ, এই ইয়ং গুডম্যান ব্রাউন শর্ট স্টোরিটি হচ্ছে মূলত একটি অ্যালিগোরিক্যাল শর্ট স্টোরি। এখন এটি কেন অ্যালিগোরিক্যাল শর্ট স্টোরি বা অ্যালিগোরিক্যাল শর্ট স্টোরি কাকে বলে, এই ব্যাপারগুলো আমরা এই ভিডিওটির শেষে আলোচনা করলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। অর্থাৎ কেন এটি একটি অ্যালিগোরিক্যাল শর্ট স্টোরি, এটি উদাহরণসহ আমরা ভিডিওটির শেষে শুনব। তো ঠিক আছে, এখন আমরা এই শর্ট স্টোরিটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে ধারণা নেই। এর প্রথম এবং প্রধান ক্যারেক্টার তিনি হচ্ছেন ইয়ং গুডম্যান ব্রাউন। ইয়ং গুডম্যান ব্রাউন তিনি হচ্ছেন মূলত প্রোটাগনিস্ট অফ দ্য শর্ট স্টোরি। এই স্টোরিটার প্রোটাগনিস্ট তিনি হচ্ছেন মূলত একজন খ্রিশ্চিয়ান পার্সন, যিনি একজন খ্রিস্ট ধর্মের ধর্মভীরু মানুষ। তিনি তার খ্রিস্ট ধর্মের ধর্মভীরুতার ফলে নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করেন এবং তিনি একজন সদ্য বিবাহিত। তিনি প্রায় 3 মাস পূর্বে তিনি তার ওয়াইফ ফেইথকে বিয়ে করেছিলেন। তিনি এবং তার ওয়াইফ ফেইথ তারা দুজনেই হচ্ছেন মূলত ফায়াস, তারা দুজনেই খ্রিস্ট ধর্মের ধর্মভীরু মানুষ। এবং আমরা এই স্টোরিটির প্লটে দেখতে পাই যে এই ইয়ং গুডম্যান ব্রাউন, যিনি খ্রিস্ট ধর্মের একজন ধর্মভীরু মানুষ, তিনি কিউরিসিটি বশত কোনো একজন ড্যাভিলের কাছ থেকে, কোনো একজন শয়তানের কাছ থেকে একটি ইভিল সারমনের বা ইভিল সিরোমনির ইনভাইটেশন পেয়েছেন এবং তিনি সেখানে রওনাও দিয়েছেন। অর্থাৎ ইভিল সারমন, যেটাকে বলা হয় যে ইভিলদের একটা অনুষ্ঠান, যেটা শয়তানদের একটা অনুষ্ঠান, ওই অনুষ্ঠানে কি হচ্ছে বা কি হতে পারে এই ব্যাপারগুলো জানার জন্যে কোনো একজন ড্যাভিলের কাছ থেকে বা শয়তানের কাছ থেকে তিনি একটি ইনভাইটেশন পেয়েছেন তাদের ইভিল সারমনে যাওয়ার জন্যে। এবং প্লটে আমরা দেখতে পাবো যে এই ইয়ং গুডম্যান ব্রাউন তিনি একদা এক সন্ধ্যাবেলা ওই ইভিল সারমনে রওনা দিয়েছিল এবং সেই ইভিল সারমনে যে তিনি গিয়ে যা যা দেখেছিলেন সব কিছু দেখে তার চিন্তাধারা ধারণা একদম পাল্টে গিয়েছিল। যাই হোক, এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে ফেইথ হচ্ছে ইয়ং গুডম্যান ব্রাউনের সদ্য বিবাহিতা স্ত্রী। তিনিও অনেক ভালো মানুষ, তিনি অনেক সুন্দরী এবং তিনি তার হাজব্যান্ড ইয়ং গুডম্যান ব্রাউনের প্রতি অনেক অনুগত। তার হাজব্যান্ডও তাকে অনেক ভালোবাসত। এই ফেইথও একজন খ্রিস্ট ধর্মের ধর্মভীরু মানুষ। এই ফেইথ এর ধর্মভীরুতার কারণেও তার হাজব্যান্ড তাকে অনেক ভালোবাসত ও বিশ্বাস করত। এবং এর পরবর্তী সেন্ট্রাল ক্যারেক্টার হচ্ছে দ্য ওল্ড ম্যান, একজন বয়স্ক মানুষ যিনি ড্যাভিলকে সিম্বলাইজ করে, অর্থাৎ শয়তানকে সিম্বলাইজ করে। এই মানুষটি মূলত শয়তানকে সিম্বলাইজ করে, তিনি হচ্ছেন একজন শয়তান। আর এই স্টোরিটার প্লটে আমরা দেখতে পাই যে এই শয়তান মানুষটি তিনি ওই সালেম ভিলেজের যে মানুষগুলো রয়েছে, ধর্মভীরু যে মানুষগুলো রয়েছে, তাদের সবাইকে তিনি প্ররোচনা দিয়ে দিয়ে ধর্ম থেকে অধর্মের দিকে ইনভাইট করছে বা অধর্মের দিকে ডেকে নিয়ে যাচ্ছে। এবং আমরা স্টোরিটির প্লটে দেখতে পাই যে এই ওল্ড ম্যান অর্থাৎ শয়তান, সে গুডম্যান ব্রাউনের ওয়াইফ ফেইথকে এবং অন্যান্য যে ক্যারেক্টার রয়েছে যারা সবাই খ্রিস্ট ধর্মের ধর্মভীরু মানুষ, সবাইকে ওই ইভিল সারমনে অর্থাৎ শয়তানদের ওই অনুষ্ঠানে সবাইকে সে ইনভাইট করে নিয়ে গিয়েছিল। অর্থাৎ তার কাজ হচ্ছে মূলত খ্রিস্ট ধর্মে যে মানুষগুলো রয়েছে, ধর্ম বিশ্বাস করে, তাদের সবাইকে অধর্মের দিকে বা অ্যাথেইজমের দিকে ইনভাইট করে নিয়ে যাওয়া। এবং এই ওল্ড ম্যানের বা শয়তানের
ধর্মভীরু মানুষদেরকে অধর্মের দিকে ইনভাইট করার ধরন ছিল এই রকম যে সে মূলত মানুষদের ভালো মানুষের ভিতরে বা ধর্মভীরুতার ভিতরে আড়ালে মানুষেরা যে সিন করে বা অপরাধ করে, জঘন্য অপরাধগুলো ঘটায়, এই ব্যাপারগুলো মানুষদের কাছে সে ডিসক্লোজ করে দেয়। অর্থাৎ সে মূলত বোঝাতে চায় যে মানুষগুলো উপর দিয়ে ভালো বা ধর্মভীরু নিজেদেরকে প্রকাশ করতে চায়, তাদেরও আড়ালে গোপনে কিছু সিন রয়েছে, অপরাধ রয়েছে। আর ওই অপরাধগুলো সে মানুষদের মাঝে ডিসক্লোজ করার মাধ্যমে সৎ মানুষদেরকে অসতের দিকে ইনভাইট করে নিয়ে নেয়। স্টোরিটির পরবর্তী ক্যারেক্টার হচ্ছে গডি ক্লোজ। তিনি হচ্ছেন মূলত একজন বয়স্ক ধার্মিক মহিলা, যিনি সালেম ভিলেজের মানুষদেরকে ও শিশুদেরকে ধর্ম ও বিশেষ করে বাইবেল শিক্ষা দিত, বাইবেল পড়াতো। আর এই গডি ক্লোজের ক্যারেক্টারটি হচ্ছে একটি সত্য ক্যারেক্টার। সেটা হচ্ছে কিভাবে, লেখক ন্যাথানিয়েল হথর্ন তিনি যখন ছোট ছিলেন, শিশুবেলায় ছিলেন, তখন তিনি তার সালেম ভিলেজে বিলং করেছেন। তার ছোটবেলায় ওই সালেম ভিলেজে একজন ধার্মিক মহিলা ছিল, যিনি সালেম ভিলেজের শিশুদেরকে বাইবেল পড়াতো বা বাইবেল শিক্ষা দিত। সেই মহিলাটির নাম ছিল গডি ক্লোজ, যার কাছ থেকে ন্যাথানিয়েল হথর্নও বাইবেল শিক্ষা গ্রহণ করেছিল। তার নামানুসারেই তার নামানুসারেই এই ক্যারেক্টারটির নাম রাখা হয়েছে গডি ক্লোজ, যেটি সালেম ভিলেজে যিনি মানুষদেরকে ও শিশুদেরকে বাইবেল পড়ান। এবং এই স্টোরিটির প্লটের শেষে আমরা দেখতে পাবো যে কি, গডি ক্লোজ তিনি একজন ধার্মিক মহিলা হওয়া সত্ত্বেও তিনিও ওই ড্যাবিলের অর্থাৎ শয়তানের প্ররোচনায় পড়ে তিনি শয়তানের ওই অনুষ্ঠানে তিনিও গিয়েছিলেন। এবং স্টোরিটির পরবর্তী ক্যারেক্টার হচ্ছে দ্য মিনিস্টার অর্থাৎ মন্ত্রী। তিনি হচ্ছেন মূলত দ্য মিনিস্টার অব সালেম ভিলেজ। ওই সালেম ভিলেজের তিনি মন্ত্রী। তিনিও একজন খ্রিস্ট ধর্মের ধার্মিক মানুষ, তিনিও একজন ধার্মিক পুরুষ। বিশেষ করে ওই সালেম ভিলেজে যেই গির্জা রয়েছে, ওই গির্জার তিনি মূলত সভাপতি ছিলেন বা প্রেসিডেন্ট ছিলেন। এবং স্টোরিটির প্লটে আমরা দেখতে পাবো যে এই মিনিস্টারও মূলত শয়তানের প্ররোচনায় পড়ে সেও ধোঁকা খেয়েছিল। এবং এর পরবর্তী সর্বশেষ ক্যারেক্টার হচ্ছে ডিয়াকন গোকিন। তিনি হচ্ছেন মূলত ক্লার্জিম্যান অফ সালেম ভিলেজ, অর্থাৎ ওই সালেম ভিলেজে যে গির্জা রয়েছে সেই গির্জার পুরোহিত হচ্ছেন এই ডিয়াকন গোকিন। আমরা জানি যে সকল ক্লার্জিম্যান বা সকল পুরোহিতরা হচ্ছেন চিরকুমার, তারা কখনো বিয়ে করেন না। আর তিনিও অবিবাহিত ছিলেন, তিনিও চিরকুমার ছিলেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন এবং সালেম ভিলেজের মানুষদেরকে তিনি ধর্মশিক্ষা দিতেন এবং ধর্মযাজক ছিলেন। এবং তাকেও আমরা দেখতে পাই যে ওই শয়তানের প্ররোচনায় পড়ে সেও ধোঁকা খেয়েছিল। অর্থাৎ এক কথায় বলতে গেলে এই স্টোরিটির প্লটে আমরা দেখতে পাবো যে ওল্ড ম্যান যিনি ড্যাবিল ছিলেন বা শয়তান ছিলেন, তার প্ররোচনায় পড়ে গুডম্যান ব্রাউন, তার ওয়াইফ ফেইথ এবং ওই যে যিনি বাইবেল পড়াতেন গডি ক্লোজি, তিনি, মিনিস্টার ডিয়াকন গোকিন, তারা সবাই মূলত এই শয়তানের প্ররোচনায় পড়েছিল। এটা আমরা স্টোরিতে দেখতে পাবো। তো এরা সবাই হচ্ছে মূলত এই স্টোরিটির ক্যারেক্টার্স। আশা করি তোমাদের বোধগম্য হয়েছে। নাও গাইস, আমরা স্টোরিটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। স্টোরিটিতে বেশ কয়েকটি থিমস রয়েছে, যেগুলোর মধ্যে প্রথম সেটি হচ্ছে দ্য উইকনেস অফ পাবলিক মোরালিটি। দ্য উইকনেস অফ পাবলিক মোরালিটি, যার অর্থ হচ্ছে মানুষদের মোরালিটি বা আদর্শের দুর্বলতা। এর মানে হচ্ছে আমরা জানি যে দুনিয়াটা হচ্ছে মূলত লোভের মোহে ঘুরে। মানুষ সাধারণত লোভের মোহে ঘুরতে থাকে। লোভের কারণে মানুষ তাদের মোরালিটিকে, তাদের আদর্শটাকে তারা মাঝে মধ্যে ভুলে গিয়ে তারা খারাপের দিকে ধাবিত হয়। আর এর একটা বাস্তব চিত্র আমরা এই স্টোরিটিতে প্লটে দেখতে পাই। সেটা হচ্ছে কি, আমরা দেখব যে স্টোরিটিতে যে সেন্ট্রাল কয়েকটি ক্যারেক্টার রয়েছে, একটি ছাড়া অর্থাৎ শয়তান ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে তারা সবাই হচ্ছে মূলত ধার্মিক, তারা সবাই পায়াস পার্সন। তারা খ্রিস্টিয়ানিটি নিয়ে বা খ্রিস্ট ধর্মের ধর্মভীরুতা নিয়ে তারা সবাই মূলত প্রাউড ফিল করত। তারা সবাই সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল, কিন্তু তাদের এই ভালো থাকার আড়ালেও বিভিন্ন লোভে পড়ে বা বিভিন্ন কিউরিসিটি থেকে তারা তাদের মোরালিটিকে বা তারা তাদের আদর্শকে হেরে তারা মাঝে মধ্যে কিছু সিন বা অপকর্ম করে বসে। আর সেই চিত্রটি এখানে দেখানো হয়েছে এই গল্পটির প্লটে, যেটা আমরা দেখব যে তারা সবাই ওই ফায়াস পার্সনগুলো, ধার্মিক মানুষগুলো, তারা তাদের ভালো থাকার বা ধার্মিকতার আড়ালে তারা শয়তানের সামান্য একটি ইনভাইটেশন পেয়ে তারা সবাই ধর্মকে ভুলে অধর্মের একটি অনুষ্ঠানে যোগদান করেছে। যার কারণে একটি থিম হচ্ছে দ্য উইকনেস অফ পাবলিক মোরালিটি।
এবং এর পরবর্তী থিম হচ্ছে দ্য ইনএভিটেবল লস অফ ইনোসেন্স, যার অর্থ হচ্ছে পাপ শূন্য থাকে বা ধার্মিকতাকে হারিয়ে ফেলা। অর্থাৎ যার মানে হচ্ছে সকল মানুষ মূলত জন্মগতভাবে তারা ইনোসেন্স হয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ নিষ্পাপ হয়ে তারা জন্মগ্রহণ করে। কিন্তু একটা সময় দেখেছি কি, তারা সবাই যখন প্রাপ্তবয়স্ক হয়, তারা বোঝা সত্ত্বেও, যখন তারা সঠিক জ্ঞান অর্জন করে, বোঝা সত্ত্বেও তারা তাদের নিষ্পাপের বা পাপ শূন্যতা, দ্যাট মিন ইনোসেন্সের আড়ালে তারা তাদের ইনোসেন্সকে হারিয়ে ফেলে লোভের মোহে করতে থাকে, যার মাধ্যমে তারা বিভিন্ন ধরনের সিন বা অপরাধ করে বেড়ায়। এবং এই অপরাধ বা গুনাহ করতে করতে তারা তাদের ইনোসেন্স বা পাপশূন্যতা বা ধার্মিকতাকে তারা পুরোপুরিভাবে হারিয়ে ফেলে। আর সেটা আমরা এই শর্ট স্টোরিটার প্লটেও দেখতে পেয়েছি যে যখন ইয়ং গুডম্যান ব্রাউন সে ওই শয়তানদের শিরোমণিতে বা অনুষ্ঠানে গিয়েছিল, গিয়ে দেখলো যে দেশের মধ্যে বা সমাজের মধ্যে যারা ভালো মানুষ হিসেবে পরিচিত বা ভালো মানুষ হিসেবে সমাজে বিলং করে, তারা তাদের ভালো মানুষই বা ইনোসেন্স এর আড়ালে তারা শয়তানের সাথে বা বিভিন্ন ধরনের লোভে পড়ে তারা তাদের ধার্মিকতাকে তারা লস করে বা হারিয়ে ফেলে তারা অধর্মকে গ্রহণ করে নিয়েছে। ওই অনুষ্ঠানে সে মানুষদের, ভালো ভালো মানুষদের ধর্ম ছেড়ে অধর্ম গ্রহণ করে নেওয়ার বিষয়টাকে দেখেই সে অনেক অবাক হয়েছিল। অর্থাৎ যে কোনো মানুষ এই ছোট্ট দুনিয়াতে সাধারণত তারা বিভিন্ন লোভ বা কিউরিসিটি থেকে তারা তাদের ধার্মিকতা বা ইনোসেন্সকে বা পাপশূন্য থেকে হারিয়ে তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ বা সিন করতে করতে তারা পুরোপুরিভাবে ধর্মটাই হারিয়ে ফেলে, যেটা তারা কখনো ফিল করতে পারে না। সেই ব্যাপারটাকেই এই থিমসটির মাধ্যমে রিফ্লেক্ট করা হয়েছিল। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য ফিয়ার অফ দ্য ওয়াইল্ডারনেস, যার অর্থ হচ্ছে জনশূন্য পথের ভয়। এটি একটি ভালো দিক। আর সেটা হচ্ছে কি, যে কোনো মানুষ সাধারণত ভালো থাকার পরেও তাদের ঈমান বা তাদের হার্টকে তারা যখন সংবরণ করে রাখে, তখন তারা যে কোনো খারাপ কাজ করতে তারা তখন সৃষ্টিকর্তার ভয়ে ওই খারাপ কাজ থেকে ফিরে আসতে চায়। এই ব্যাপারটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ আমরা এই স্টোরিটির প্লটে দেখতে পাবো যে যখন ইয়ং গুডম্যান ব্রাউন সে যখন একটি জনশূন্য পথ দিয়ে, অন্ধকার পথ বা বাগান দিয়ে সে যখন ওই শয়তানদের অনুষ্ঠানের দিকে রওনা করেছিল, তখন পথিমধ্যে সে তখন তার সমাজের পরিস্থিতি বা সৃষ্টিকর্তার ভয় এবং তার যেই প্রাউড ফিলতা রয়েছে তার খ্রিশ্চিয়ানিটির ধর্মভীরুতা নিয়ে, ওই প্রাউড ফিলের কারণে, অর্থাৎ ধর্মভীরুতা বা ইনোসেন্সের ফলে সে যখন শয়তানের অনুষ্ঠানে যাচ্ছিল তখন সে মাঝে মধ্যে সে বসে যেত। সে তখন ধর্মের ভয়ে, সৃষ্টিকর্তার ভয়ে সে প্রতিজ্ঞা করেছিল যে আমি অনুষ্ঠানে যাব না, আমি ফিরে আসব, আমি সৃষ্টিকর্তার দিকে ফিরে আসব। এবং আরেকটা ব্যাপার আমরা প্লটে দেখতে পেয়েছি, সেটা হচ্ছে সে যখন দেখেছে বিভিন্ন মানুষ ওই শয়তানের চিরমণিতে যাচ্ছিল, তখন সে টার্গেট করেছিল যে দুনিয়ার সকল মানুষ যদি শয়তানের সাথে আপোষ করে বা তাদের ইভিল সারমনে যায়, তবুও আমি যাব না, আমি সৃষ্টিকর্তার দিকে ফিরে আসব। অর্থাৎ এই ব্যাপারটি হচ্ছে মানুষ যখন কোনো সিন বা খারাপ কাজ করবে তখন তার মাঝে সৃষ্টিকর্তার ভয়ে সে ফিরে আসতে চাইবে। এই ব্যাপারটাকে এখানে রিফ্লেক্ট করা হয়েছে, যেটি আমরা প্লটে দেখতে পাই যে ইয়ং গুডম্যান ব্রাউন সে শয়তানদের অনুষ্ঠানে যাওয়ার সময় পথিমধ্যে সে ওই জনশূন্য পথে বা বাগানে সে সৃষ্টিকর্তার ভয়ে ওই অধর্ম থেকে ধর্মের দিকে সে ফিরে আসতে চেয়েছিল। যার দ্বারা আমরা অন্তত এটা শিখতে পেরেছি যে বিভিন্ন মানুষ যদিও তাদের ইনোসেন্স হারিয়ে ফেলে, বাট কিছু কিছু মানুষ রয়েছেন যারা তাদের ধর্মভীরুতার ফলে বা তাদের সৃষ্টিকর্তার ভয়ে তারা যে কোনো সিন বা অপরাধকর্ম করতে গিয়ে তারা ভালো পথে ফিরে আসে সৃষ্টিকর্তার ভয়ে। এটা আমরা শিখতে পেরেছি, যার কারণে একটা থিম হচ্ছে দ্য ফিয়ার অফ দ্য ওয়াইল্ডারনেস। এবং এর পরবর্তী সর্বশেষ থিম হচ্ছে হিপোক্রেসি। হিপোক্রেসি, যার অর্থ হচ্ছে আমরা সবাই জানি যে ভণ্ডামি, অর্থাৎ ভালো মানুষের আড়ালে গিয়ে তার ইনোসেন্সকে হারিয়ে ফেলা বা ভণ্ডামি করা, এটা। আর যেটা আমরা দেখতে পাইছি এই শর্ট স্টোরিটির প্লটেও, যে সাধারণত অনেক মানুষ এবং বিশেষ করে সালেম ভিলেজের যিনি ধর্মযাজক ছিলেন, যিনি ওই চার্চের মিনিস্টার ছিলেন তিনি, এবং যিনি বাইবেল শিক্ষা দিতেন তিনি, বিশেষ করে ইয়ং গুডম্যান ব্রাউনের ওয়াইফ ফেথ, তারা সবাই হচ্ছে ভালো মানুষ বা ভালো মানুষ হিসেবে পরিচিত এবং ধর্মভীরু আমরা যেটা দেখেছি। কিন্তু
তাদের এই ধর্মভীরুতার আড়ালে তারা গোপনে বিভিন্ন ধরনের ভণ্ডামি করে বেড়ায় এবং শয়তানের সাথে আপোষ মীমাংসা করে ধর্ম থেকে অধর্মে তারা চলে যায়। সেই ভণ্ডামিটাকে এখানে রিফ্লেক্ট করা হয়েছে, যেটা আমরা এখনও আমাদের বাস্তব সমাজেও আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের মানুষ বা রাজনীতিবিদদের উদাহরণ দিতে পারি যে তারা সাধারণত বিভিন্ন ধরনের ভালো কাজের আশ্বাস দিয়ে থাকে মানুষদেরকে এবং তাদের লেবাস বা বেশভূষা থাকে তারা একজন ভালো মানুষ, ধর্মভীরু মানুষ এবং দেশপ্রেমিক মানুষ, কিন্তু তাদের এই ধর্মভীরুতা, ভালো মানুষই বা দেশপ্রেমিকের আড়ালে তারা বিভিন্ন ধরনের ভণ্ডামি করে বেড়ায়, যেটা মাঝে মধ্যে আমরাও দেখতে পাই। এই যে মানুষদের ভালো মানুষের আড়ালে এক ধরনের হিপোক্রেসি বা ভণ্ডামি দেখানো হয়েছে, যার কারণে এই স্টোরিটার একটি গুরুত্বপূর্ণ থিম হচ্ছে হিপোক্রেসি। অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে যাই, লেখক ন্যাথানিয়েল হথর্ন তিনি তার এই শর্ট স্টোরিটিতে দুটি বিষয় আমাদেরকে দেখিয়েছেন, দুই ধরনের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। একটি হচ্ছে কি, যে সমাজে অনেক ধরনের মানুষ রয়েছেন যারা মুখোশের আড়ালে বিভিন্ন ধরনের সিন বা অপরাধ করে থাকেন। তারা ভালো মানুষ হিসেবে পরিচিত থাকেন, ধার্মিক হিসেবে নিজেদেরকে মানুষদেরকে বোঝাতে থাকেন, তারা ধর্মভীরু, দেশপ্রেমিক এবং মানুষদের কাছে ভালো মানুষ হিসেবে বা ইনোসেন্স হিসেবে শো করতে চান, কিন্তু তাদের এই ভালো মানুষের আড়ালে বিভিন্ন ধরনের কিউরিসিটি বা লোভে পড়ে তারা শয়তানের সাথে আপোষ করে ধর্ম থেকে অধর্মের দিকে চলে যায়। এটা হচ্ছে একটা শিক্ষা। আর দ্বিতীয় শিক্ষা যেটা হচ্ছে ওই থিম থেকে আমরা দেখতে পেয়েছি, দ্য ফিয়ার অফ দ্য ওয়াইল্ডারনেস, অর্থাৎ এরপরেও কিছু কিছু মানুষ রয়েছেন মূলত তারা বিভিন্ন ধরনের লোভ বা বিভিন্ন ধরনের কিউরিসিটি থাকা সত্ত্বেও তারা তাদের ইনোসেন্স, তাদের ধর্মভীরুতা, ধার্মিকতা, এই ব্যাপারগুলোকে রক্ষা করতে এবং সৃষ্টিকর্তার ভয়ে তারা ধর্ম থেকে অধর্মের দিকে চলে যায় না। তারা সৃষ্টিকর্তার ভয়ে খারাপ থেকে বা সিন বা অপকর্ম থেকে ধর্মের দিকে, ভালো কাজের দিকে তারা ফিরে আসতে চায় সৃষ্টিকর্তার ভয়ে। এমন মানুষও সমাজে বিলং করে। সেই দুটি শিক্ষাই আমাদেরকে মূলত ন্যাথানিয়েল হথর্ন এখানে দিয়েছিলেন। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আর এটি হচ্ছে মূলত দ্য ইয়ং গুডম্যান ব্রাউন। এই স্টোরিটার আমাদের ফার্স্ট পার্টের আলোচনা। এই ফার্স্ট পার্টে আমরা ইয়ং গুডম্যান ব্রাউন এই স্টোরিটির ব্যাকগ্রাউন্ড, ক্যারেক্টার্স, থিমস, সেটিংস এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেকেন্ড পার্টে আমরা স্টোরিটার ক্রিটিক্যাল সামারি, সিম্বলস এবং সাম আদার ইম্পর্টেন্ট নিয়ে আলোচনা করব। তো দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।